বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম, লেকচারার ইন কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। সবাই নিয়ম কানুন মেনে চলবা, আর আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দান করে। আমরা আজকে রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি কয়েকটি প্রশ্ন লিখেছি। 1 নম্বর, যোজনী ইলেকট্রন কি? কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে যোজনী ইলেকট্রন বলে। যেমন তোমরা যদি লক্ষ্য করো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন 5। একইভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো, সর্বশেষ শক্তি স্তরে অক্সিজেনের 6টি ইলেকট্রন বিদ্যমান, এই কারণে অক্সিজেনের যোজনী ইলেকট্রন 6। এখন 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো সবাই, যোজনী কি? যোজনী ইলেকট্রন আর যোজনী দুটার মধ্যে পার্থক্য আছে। অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যেমন তোমরা সবাই জানো, নাইট্রোজেনের যোজনী 3, কিন্তু নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন হচ্ছে 5। আবার অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কিন্তু অক্সিজেনের যোজনী ইলেকট্রন হচ্ছে 6। তাহলে যোজনী কি? অণু গঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, পরিবর্তনশীল যোজনী কি? তাহলে আমরা প্রথমে দেখলাম যোজনী ইলেকট্রন, তারপরে দেখলাম যোজনী, এখন পরিবর্তনশীল যোজনী। তাহলে আমি লিখলাম, কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন কোন কোন মৌলের একাধিক যোজনী আছে, যেমন আয়রনের যোজনী 2, 3। তাহলে আয়রনের যোজনী 2 হলে আমরা বলি ফেরাস, আর 3 হলে আমরা বলি ফেরিক। তারপরে যেমন সালফারের পরিবর্তনশীল যোজনী আছে 2, 4, 6। এভাবে কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। এখন 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। যেমন প্যারাস ক্লোরাইডে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী 2, তাহলে ওখানে সুপ্ত যোজনী হবে 1। আবার ফেরিক ক্লোরাইডে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী 3, তাহলে সুপ্ত যোজনী হবে 0। অর্থাৎ সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। এখন 5 নম্বর প্রশ্নটি সবাই লক্ষ্য করো, যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের পরমাণুগুচ্ছ যদি রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করে তবে তাকে যৌগমূলক বলে। যেমন যৌগমূলক দেখতে একাধিক পরমাণুগুচ্ছ একত্রিত হয়ে মূলত একটি মাত্র পরমাণু বা আয়নের মতো আচরণ করে, তাদেরকে যৌগমূলক বলে। তোমরা যৌগমূলকের উদাহরণ জানো, সালফেট, কার্বনেট, নাইট্রেট, ফসফেট। প্রত্যেকটা যৌগমূলকের চার্জ আছে ধনাত্মক অথবা ঋণাত্মক, ওই চার্জ সংখ্যাই হচ্ছে যৌগমূলকের যোজনী। যেমন সালফেটের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, ফসফেটের যোজনী 3। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 6 নম্বর কোশ্চেনটি আমি লিখেছি, ক্যাটায়ন কি? ক্যাটায়ন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত যে আয়নের সৃষ্টি করে তাকে ক্যাটায়ন বলে। তোমরা জানো, সাধারণত ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এই ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। তাহলে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত যে আয়নের সৃষ্টি করে তাকে ক্যাটায়ন বলে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এখানে সোডিয়াম আয়ন হচ্ছে ক্যাটায়ন। 7 নম্বর প্রশ্নটি আমি লিখেছি, অ্যানায়ন কি?
পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত যে আয়নের সৃষ্টি হয় তাকে অ্যানায়ন বলে। সাধারণত অধাতব মৌলসমূহ যেমন ক্লোরিন সর্বশেষ শক্তিস্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, সে আরেকটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যে আয়নের সৃষ্টি করে তাকে অ্যানায়ন বলে। তাহলে ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, এখানে ক্লোরাইড আয়ন হচ্ছে অ্যানায়ন। তারপর 8 নম্বর যে প্রশ্নটি আমি লিখেছি, আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সমূহ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। আমরা দেখলাম যে ইলেকট্রন যখন দান করে তখন ধনাত্মক, ইলেকট্রন যখন গ্রহণ করে তখন ঋণাত্মক আয়ন। এই দুটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। যেমন সোডিয়াম আর ক্লোরিন, এই দুইটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়, এবং সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে যে বন্ধন গঠিত হয়, এই বন্ধন গঠিত হওয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হয়। তাহলে এই ধরনের বন্ধনকে আয়নিক বন্ধন বলে। 9 নম্বর আমি যে প্রশ্নটি লিখেছি সেটি সমযোজী বন্ধন কি? দুই বা ততোধিক অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। আমরা দেখেছি আয়নিক বন্ধনে ইলেকট্রনের আদান প্রদান হয়, আর সমযোজী বন্ধনে ইলেকট্রনের শেয়ার হয়, অর্থাৎ দুটি পরমাণু ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। যেমন পানির অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। 10 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কি? দুটি সমযোজী যৌগ পরস্পরের নিকটবর্তী হলে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। অর্থাৎ সমযোজী যৌগসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল বিদ্যমান তাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়ার পর এখন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলাপ করব রাসায়নিক বন্ধন অধ্যায়ে। তাহলে বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরটা আমি লিখেছি, সবাই দেখো। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে? তাকে রাসায়নিক বন্ধন বলে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলে? যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ পরস্পর যুক্ত থাকে। 2 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি, কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? আমরা জানি পরমাণুসমূহ স্থায়ী বা যৌগ গঠনের জন্য সাধারণত নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। যেমন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টি, তাহলে সেই 2টি ইলেকট্রন দিয়ে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আবার অক্সিজেন হচ্ছে 8, সেই 2টি ইলেকট্রন ম্যাগনেসিয়াম থেকে গ্রহণ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি গঠনকালে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন 2টি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন দান করে আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে। 3 নম্বর, কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? তাহলে আমাদেরকে আগে প্রতীক জানতে হবে। অ্যালুমিনিয়ামের প্রতীক হচ্ছে Al, সালফেট হচ্ছে যৌগমূলক SO4, সবাই জানো। এখন আমাদেরকে যোজনী বসাতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট হবে Al2SO4 অর্থাৎ একটি যোজনী আরেকটির সাথে বসে। 4 নম্বর, ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ? ক্যালসিয়াম এবং অক্সিজেন যৌগ গঠনকালে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তাহলে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের সংজ্ঞা আমরা দিয়েছি। আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তাহলে এখানে ক্যালসিয়াম ইলেকট্রন দান করে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ। আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি যৌগ গঠন করে তাহলে সেটা হবে সমযোজী যৌগ। এভাবে
তোমরা যদি নিয়ম জানো তাহলে অনেক বহু নির্বাচনী প্রশ্ন নিজেরা তৈরি করতে পারবে, আনসার দিতে পারবে। 5 নম্বর, কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? এখানে আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, তাহলে এখানে গ্লুকোজের সংকেত সবাই জানো C6H12O6, অর্থাৎ গ্লুকোজ জলীয় দ্রবণে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন সৃষ্টি করে না, এই কারণে এটা বিদ্যুৎ পরিবহন করে না। 6 নম্বর প্রশ্নটি, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? এই জন্য আমি সংকেতটা লিখে দিয়েছি, জিঙ্ক নাইট্রেটের সংকেত হচ্ছে ZnNO3(2), তাহলে এখানে নাইট্রেট আয়ন আছে 2টি। তাহলে তোমরা যদি সংকেত লিখতে পারো তাহলে এই ধরনের এমসিকিউ কোশ্চেন সহজেই আনসার করতে পারবে। তাহলে জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা হচ্ছে 2টি। 7 নম্বর, ফসফরাস পেন্টাক্লোরাইড অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? 2 ধরনের ইলেকট্রন আছে, একটা হলো বন্ধন জোড় ইলেকট্রন আর একটা মুক্ত জোড় ইলেকট্রন। এখানে আমি এই জন্য সংকেত লিখে দিয়েছি ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। তাহলে ফসফরাস 5টি ইলেকট্রন দেয় আর ক্লোরিন 5টা ক্লোরিন 5টা ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটি গঠিত হয়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ ফসফরাস আর ক্লোরিন দুইটাই 5টা আর 5টা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটি গঠিত হয়। তাহলে এখানে 5 জোড়া ইলেকট্রন বিদ্যমান। অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কতটি? তাহলে সবাই অ্যামোনিয়ার সংখ্যা জানো NH3। এখন আমি এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, সবাই দেখো। নাইট্রোজেন হচ্ছে 7 পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা 7, 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে নাইট্রোজেনের এই বেজোড় ইলেকট্রনগুলো হচ্ছে যৌগ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ নাইট্রোজেনের যোজনী 3, কিন্তু এই যে 2টা ইলেকট্রন আছে এটা হলো মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনে 1টি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। পানির অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান? আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখালাম, সবাই দেখো। 1s2 2s2 2px2 2py1 2pz1। এখানে 2টি বেজোড় ইলেকট্রন আছে, এই কারণে অক্সিজেনের যোজনী 2, কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে। তাহলে পানির অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান? 2টি, এই যে 1 2। নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? 3। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস দেখালে সহজে বোঝা যায়। নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন 11 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে আছি। আমি প্রশ্নটি লিখেছি, সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনীর সংখ্যা থেকে আমরা জানি সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 আর এখানে সক্রিয় যোজনী 4, তো দুইটা মাইনাস করলে সুপ্ত যোজনী 2। কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? এখন যে সমস্ত মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। এই ধরনের মৌলসমূহ হচ্ছে ফসফরাস, সালফার। তো এখানে অপশন তোমাদের দেওয়া থাকবে, তুমি যদি জানো তাহলে আনসার দিতে পারবে। 13 নম্বর প্রশ্নটি, লেড অক্সাইডের সংকেত কোনটি? আমি লেড এখানে 2 উল্লেখ করেছি, অর্থাৎ লেডের যোজনী 2, তাহলে লেড অক্সাইডের সংকেত হবে PbO। ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কতটি? তাহলে আগে তোমাকে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখা জানতে হবে, তারপরে তুমি এখানে সংখ্যা গণনা করলে ক্যালসিয়াম আছে 3টা, ফসফরাস আছে 2টা, অক্সিজেন আছে 8টা, মোট যোগ করলে 13টি। তাহলে ক্যালসিয়াম ফসফেট যৌগে পরমাণুর সংখ্যা হচ্ছে 13। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, তারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, এই জন্য তাদের যোজনী 0। তাদের কোনো ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন দানও করে না, ইলেকট্রন শেয়ারও করে না। সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কি বলে? সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, আর এই ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে বলা হয় বন্ধন ইলেকট্রন যুগল। চিনির সংকেত কোনটি?
সিরিজ সংকেত হচ্ছে C12H22 ও 11। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? কিভাবে আণবিক ভর বের করতে হয় সবাই জানো। প্রথমে তোমাকে সংকেত জানতে হবে, যেমন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 × 2, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, টোটাল যোগ করলে 98। কোনটি যৌগমূলক? তাহলে আমরা যৌগমূলকের সংকেত সবগুলো তোমাকে জানতে হবে, যেমন অ্যামোনিয়াম একটি যৌগমূলক, আর এর মাথায় প্লাস আছে, অর্থাৎ এর চার্জ হচ্ছে +1, তাহলে যোজনীয় 1। ফসফেট মূলকের যোজনী কত? ফসফেট হচ্ছে FeO4 3-, অর্থাৎ ফসফেট এই যে চার্জ হচ্ছে 3-, এই চার্জ সংখ্যাই হচ্ছে তার যোজনী, তাহলে ফসফেটের যোজনী হচ্ছে 3। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই রাসায়নিক বন্ধন অধ্যায়ের 10টি জ্ঞানমূলক এবং 20টি MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন দিলাম এবং এ নিয়ে আলোচনা করলাম, আমি বুঝিয়ে দিলাম। তোমরা ঠিক একইভাবে এইভাবে অনেকগুলো জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে পারবে। সবাই তৈরি করে তোমাদের গ্রুপে ক্লাস ওয়ার্ক কপিতে লিখে দেখাবে। ধন্যবাদ সবাইকে।